মানুষ টেলিভিশন মানুষের কথা বলে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষার্থীদের জন্য নিয়মিত অনুষ্ঠান পাঠ্য বই। আজকের বিষয় একাদশ শ্রেণীর প্রথম পত্রের গদ্য রেইনকোট। অনুষ্ঠানে আজকের আলোচক নজরুল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ। ছাত্রছাত্রীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মানুষ টেলিভিশনের পাঠ্য বই অনুষ্ঠানের আজকের নির্ধারিত বিষয় একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের রেইনকোট গল্পের উপর আলোচনা। প্রথমে একটা তথ্য দিয়ে রাখি, এই গল্পটি একটি আলোচনা ক্লাসে শেষ করা সম্ভব নয়। অন্তত 2-3টি ক্লাস লাগবে বলে আমার ধারণা। ক্লাসগুলো দেখলে ছাত্রছাত্রীদের এই গল্পটি অনুধাবন করা সহজ হবে। আরেকটি কথা, ক্লাসগুলো দেখার সময় সামনে বই খোলা রাখতে হবে, তা না হলে কথাগুলো মিলানো সম্ভব হবে না অনেকের পক্ষেই। রেইনকোট একটি মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প, লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। উনি পেশায় ছিলেন কলেজের অধ্যাপক। উনি অসংখ্য গল্প লিখেছেন, কিন্তু উপন্যাস লিখেছেন মাত্র 2টি। একটির নাম চিলে কোঠার সেপাই, এটি 1969 সালের গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে লেখা। অন্যটির নাম খোয়াবনামা, এটি ব্রিটিশ বিরোধী ফকির সন্ন্যাসী বিদ্রোহের উপর ভিত্তি করে লেখা। মাত্র 2টি উপন্যাস লিখেছেন তিনি, কিন্তু বাংলাদেশের ঔপন্যাসিকদের মধ্যে উনি অন্যতম একজন ঔপন্যাসিক। অসাধারণ 2টি উপন্যাস পড়ার পরামর্শ রইল ছাত্রছাত্রীদের প্রতি। বাংলাদেশ এবং এর ইতিহাস সম্পর্কে জানতে হলে এবং এই সম্পর্কে কথা বলতে হলে এসব বই পাঠ করা অবশ্যই দরকার। তার রেইনকোট গল্প নিয়ে কথা বলি। লেখক গল্পটি শুরু করেছেন কাহিনীর মাঝখান থেকে। এটাই শিক্ষার্থীদের বোঝার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করেছে। অবশ্য অনেক গল্পই এভাবে লেখা হয়েছে বাংলা সাহিত্যে এবং বিশ্ব সাহিত্যে। এটা গল্প লেখার একটি কৌশল। অনেক গল্প আছে যেগুলো শুরু হয়েছে শেষের দিক থেকে। নাটক সিনেমাতেও এরকম হয়। টাইটানিক সিনেমার দৃশ্যও কিন্তু শুরু হয়েছে ঘটনার বহু বছর পর থেকে, অর্থাৎ শেষ থেকে। সব ভাষার সাহিত্যেই এমন কৌশল প্রয়োগ করা হয়েছে। রেইনকোট গল্পটাও এরকম মাঝখান থেকে শুরু হওয়া একটি গল্প, আর সেটাই ছাত্রছাত্রীদের বোঝার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করে। যা হোক, এই গল্প বোঝার অসুবিধা দূর করার জন্য আমি গল্পের প্রথম বাক্য থেকে আলোচনা শুরু করার আগে এর পটভূমি উপস্থাপন করছি, অর্থাৎ গল্পটি যথাসম্ভব ধারাবাহিকভাবে আমার ভাষায় বর্ণনা করছি। গল্পের পটভূমি হলো 1971 সালের মুক্তিযুদ্ধ। পটভূমি বা ব্যাকগ্রাউন্ড হলো কাহিনীর ভিত্তি। এই পটভূমির অনেকগুলো নাম আছে, অর্থাৎ যে ঘটনার উপর গল্পের কাহিনী প্রতিষ্ঠিত সেই ঘটনাটি হচ্ছে গল্পের ব্যাকগ্রাউন্ড বা পটভূমি। আমি গল্পের দিকেই যাই। গল্পের প্রধান চরিত্র অধ্যাপক নুরুল হুদা, অর্থাৎ অধ্যাপক নুরুল হুদা এই গল্পের নায়ক চরিত্র। শ্রেণীকক্ষে নায়ক কথাটা বললে অনেকেই মিসমিস করে হাসে। কেউ কেউ প্রশ্ন করে, উনি সালমান, শাহরুখ, শাকিব খানের মতো নায়ক কিনা। আসলে আবারও বলছি, যে কোনো গল্প, কাহিনী, নাটক, সিনেমার প্রধান চরিত্রই হলো কাহিনীর নায়ক। বলা যায় নায়ক ছাড়া কোনো কাহিনী বা গল্পই হয় না। নায়কের কথা বললে কেউ কেউ আবার নায়িকার কথা উত্থাপন করে। আসলে নায়িকা শব্দটি ব্যবসায়িক সিনেমা ছাড়া সাহিত্যে প্রয়োগ হয় না। সাহিত্যে নায়কের কোনো স্ত্রীবাচক শব্দ নেই। কোনো নারী যদি প্রধান চরিত্র হয়, সেক্ষেত্রে সেই নারী চরিত্রটি
গল্পের নায়ক। কেউ কেউ এ ধরনের চরিত্রকে নায়িকা আখ্যায়িত করে থাকে। সেটা ভুল নাকি শুদ্ধ সে কথা এখানে আর ব্যাখ্যা দিলাম না। যাই বলা হোক না কেন, সে আসলে প্রধান চরিত্র। তো নুরুল হুদা এই গল্পের একজন প্রধান চরিত্র, অর্থাৎ নায়ক। মুক্তিযুদ্ধের সময় কলেজে কোনো শিক্ষার্থী আসে না, তাই কোনো ক্লাস পরীক্ষা কিছু নাই, কিন্তু শিক্ষকরা আসেন, তাদের আসতে হয়, কারণ তারা সরকারি চাকরি করেন, তারা রাষ্ট্রের কর্মচারী। যেহেতু তারা সরকারি কর্মচারী, সেহেতু সরকারের সকল নির্দেশ মেনে চলা তাদের দায়িত্ব এবং তাদের জন্য এটা বাধ্যতামূলক। প্রতিদিন তাদের কলেজে আসতে হয়, কলেজের নির্ধারিত সময় থাকতে হয়, হাজিরা খাতায় স্বাক্ষর করতে হয়। অন্যান্য শিক্ষকদের মতো অধ্যাপক নুরুল হুদা কলেজে যায়, হাজিরা খাতায় স্বাক্ষর করে, কলেজের শেষ ঘন্টা পর্যন্ত কলেজে বসে থাকে। স্বভাবে উনি খুব ভীতু। যুদ্ধের সময় প্রায় সকল সহকর্মীকে তিনি এড়িয়ে চলেন। কলেজের শিক্ষক লাউঞ্জে কোনো শিক্ষক থাকলে সেখানে বসেন না, কারোর সাথে কথা বলেন না, মাঝে মাঝে অধ্যক্ষের কক্ষে গিয়ে বসে থাকেন। কেউ প্রশ্ন করতে পারে, মানে নুরুল হুদার বৈশিষ্ট্যটা এমন হলো কেন? এর উত্তর হিসেবে বলতে পারি, সহকর্মীদের সাথে দেখা হলেই কেউ কেউ যুদ্ধের কথা জিজ্ঞেস করেন, কেউ যুদ্ধের তথ্য দেন, কেউ যুদ্ধ সম্পর্কে মতামত জানতে চান। এখানে একটা কথা বলি যে আমরা যাকে মুক্তিযুদ্ধ বলি, পাকিস্তানিরা বা পাকিস্তানের পক্ষের লোকেরা তাকে মুক্তিযুদ্ধ বলতো না, তারা মুক্তিযোদ্ধাদের বলতো সন্ত্রাসী, দুষ্কৃতকারী। সুতরাং মুক্তিযুদ্ধ উচ্চারণ করা তখন পেশাজীবীদের জন্য ভয়ানক ব্যাপার ছিল। মনে করো কেউ হয়তো অধ্যাপক নুরুল হুদাকে জিজ্ঞেস করল, স্যার এটা কি সন্ত্রাস দমন নাকি মুক্তিযুদ্ধ? এখন এই প্রশ্নের উত্তর নুরুল হুদার দেওয়া কি সম্ভব? এসব রাজনৈতিক প্রশ্নের উত্তর দেওয়া পেশাজীবীদের পক্ষে সম্ভব ছিল না, কখনোই সম্ভব না, এখনও সম্ভব না। রাজনৈতিক প্রসঙ্গে সবসময় এড়িয়ে যাওয়াই পেশাজীবীদের মানে চাকরিজীবীদের কৌশল আর কি। মুক্তিযুদ্ধ বললে সহকর্মীরা বুঝতে পারবে নুরুল হুদা মুক্তিযুদ্ধের পক্ষের লোক। আবার উত্তরটা যদি বলেন এটা দুষ্কৃতকারী সন্ত্রাস দমন, তাহলে কিন্তু সহকর্মীরা বুঝতে পারবে নুরুল হুদা পাকিস্তানিদের পক্ষের লোক। এজন্য তিনি সহকর্মীদের এড়িয়ে চলেন। তিনি একজন চাকরিজীবী পেশাজীবী মানুষ, সেটাই তিনি প্রমাণ করতে চান চুপচাপ থেকে। তিনি কোনো পক্ষেই যেতে চান না। মনে মনে সরকার ও সেনাবাহিনীর প্রতি ক্ষোভ জেগে উঠলেও তিনি প্রকাশ করেন না, বরং সেসব ভাবনা মন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সমাজে কোনো ঘটনা চলমান থাকলে তা মন থেকে দূরে সরিয়ে রাখা যায় না। প্রতিবেশী বা আশপাশের লোকজন নানাভাবে এই ঘটনাগুলোর কথা মনে করিয়ে দেন, জিজ্ঞেস করেন, এ সম্পর্কে কথা বলেন, এ সম্পর্কে তথ্য জানতে চান, নানান খবর দেন। এভাবে ঘটনার সাথে মানুষকে যুক্ত করে রাখে, এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। নুরুল হুদাও জানে কোনোভাবে একবারের জন্য যদি সহকর্মীরা জানতে পারে যে নুরুল হুদা মুক্তিযুদ্ধকে সমর্থন করেন বা সেনাবাহিনী ও সরকারের কিছু কাজে তিনি ক্ষুব্ধ, তাহলে সেই খবর খুব দ্রুতই সেনাবাহিনীর কাছে চলে যাবে। কেউ না কেউ এই তথ্য সেনাবাহিনীকে দেবেই। সহকর্মীরা দিতে পারেন, কলেজের কর্মচারীরা দিতে পারেন। সেনাবাহিনীর অবস্থান কিন্তু বেশি দূরে নয়, কলেজের মাঠেই তাদের ক্যাম্প। যুদ্ধের সময় সারা দেশেই সেনাবাহিনী বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় ক্যাম্প করে ক্যাম্পের অধীন এলাকা নিয়ন্ত্রণ করত। এলাকার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী এদেশীয় রাজাকার, আলসাম, সালবদর ও শান্তি কমিটি নামক সহযোগী বাহিনীর সাথে যোগাযোগ করে এলাকায় ত্রাস, ভয়ভীতি, রাজত্ব প্রতিষ্ঠা করত এই সেনাবাহিনীর এসব দেশীয় বাহিনীর সহযোগিতায়
মানে যে এই রাজাকার আল বদর আল শামস শান্তি কমিটি, এদের সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের পরিবার, মুক্তিযোদ্ধাদের পক্ষের লোকজন হিন্দু পরিবারের সদস্যদের উপর অবর্ণনীয় অত্যাচার নিপীড়ন চালাত, এমনকি বাড়িতে আগুন লাগিয়ে দিত। সেনাবাহিনীর এসব অপারেশনের সময় দেশীয় বাহিনীর লোকেরা ঘরের আসবাবপত্র, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার সহ যাবতীয় সম্পদ লুটপাট করত। ওই পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় সহযোগী যেসব বাহিনী ছিল, এই বাহিনীর ভয়ে অধ্যাপক নুরুল হুদার মতো অনেক পেশাজীবী চুপচাপ থাকতেন। এদের পক্ষে বা বিপক্ষের কোনো শব্দের সাথে এরা জড়াতে চায় না। এতক্ষণ অধ্যাপক নুরুল হুদা বৈশিষ্ট্য সম্পর্কে বললাম। ঘটনা এই পর্যন্ত বর্ণনা করার পরে আমার মনে হয় শিক্ষার্থীরা নুরুল হুদা এবং সেই সময়ের পরিস্থিতি সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পেরেছে। তার সম্পর্কে আরও অনেক কথা আছে, সেগুলো পর্যায়ক্রমে বলা যাবে। কলেজের যে প্রিন্সিপালের নাম ডক্টর আফাজ আহমদ, তিনি পাক সেনাবাহিনীর খুব ঘনিষ্ঠ লোক। তিনি যখন তখন পাক সেনাদের প্রশংসায় গদগদ থাকেন। মাঝে মাঝে পাক সেনাবাহিনীকে নানান পরামর্শ দিয়ে দেন। অধ্যাপক নুরুল হুদা সময় অসময়ে এই ডক্টর আফাজ আহমেদের অফিস কক্ষে গিয়ে বসে থাকে আর সেনাবাহিনীর প্রশংসা শুনে। মাঝে মাঝে হু হা করে, মাঝে মাঝে চুপচাপ থাকে। এসব প্রশংসা তার শুনতে ভালো লাগে না, কিন্তু এখানে বসে থাকাটাকেই তিনি নিরাপদ মনে করেন, তাই বসে থাকেন। কারণ এখানে যতক্ষণ তিনি বসে আছেন ততক্ষণ অন্তত প্রিন্সিপাল জানছেন যে তিনি অন্য কারোর সাথে এই মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন না। এই কারণে প্রিন্সিপালের কাছেই সে বসে থাকে, যেহেতু প্রিন্সিপাল সরকারের এবং সেনাবাহিনীর খুব ঘনিষ্ঠ লোক। সুতরাং তার কাছাকাছি থাকেন যে তিনি এই যুদ্ধ বিষয়ক কোনো বিষয়ের সাথে কোনোভাবেই কারো আলোচনা, কথাবার্তা কোনোভাবেই জড়িত নন। একদিন প্রিন্সিপাল তাকে এবং প্রফেসর আব্দুল সাত্তার মৃধাকে একটা দায়িত্ব দেন। দায়িত্বটা হলো কলেজের জন্য সরকারি কিছু আলমারি বরাদ্দ হয়েছে, সেই আলমারিগুলো কলেজে এসেছে, সেগুলো কুলিদের নিকট থেকে ভালো করে বুঝে নেবে। এটাই হচ্ছে তাদের দায়িত্ব। আলমারিগুলো ঠিক আছে কিনা, তালাগুলো ঠিক আছে কিনা, এসব যাচাই করে নেওয়াই হচ্ছে তাদের দায়িত্ব। নুরুল হুদা যেদিন এই দায়িত্ব পালন করল, ঠিক সেদিনই সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসের অবস্থিত প্রিন্সিপাল সাহেবের যে বাংলো, এই বাংলোর গেটের কাছে মুক্তিযোদ্ধারা একটা গ্রেনেড নিক্ষেপ করেছে। আর একটু এগিয়ে গ্রেনেডটা ফেললে কলেজ মাঠে অবস্থিত সেনাবাহিনীর ঠিক ক্যাম্পেই এই গ্রেনেডটা পড়ত। ওই ক্যাম্পের যিনি কমান্ডার, তিনি একজন কর্নেল পোস্টের। তার তো প্রায় মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। তিনি অনুসন্ধান করলেন কারা এখানে আসতে পারে। ছাত্রছাত্রীরা তো কেউই কলেজে আসে না। কলেজে সেনাবাহিনী, এরা তো বাইরে মানে সেনাবাহিনী আছে, আর নিয়মিত আসা যাওয়া করে কলেজের কর্মচারী এবং শিক্ষকগণ। সেনাবাহিনী এসে এই কথাটা জিজ্ঞেস করেন যে অন্য কেউ এসেছিলেন কিনা এই কলেজে। না আসলে শিক্ষক কর্মচারীরাই যে মুক্তিযোদ্ধাদের সাথে জড়িত, সেটাও অনুমান করে রাখলো এই কর্নেল সাহেব। ডক্টর আফাজ আহমেদের কক্ষে এসে এ সম্পর্কে আলোচনা করতে করতেই জানা যায় যে ওই দিন কলেজে আলমারি নিয়ে কুলিরা এসেছিল। তখন কর্নেল একেবারেই নিশ্চিত হয় যে এই কুলিদের মধ্যেই কেউ না কেউ মুক্তিযোদ্ধাদের লোক রয়েছে, অথবা
মুক্তিযোদ্ধা রয়েছে, এদেরকে ধরা দরকার। কুলিদের সাথে কারো সম্পর্ক নেই, প্রিন্সিপাল এই কুলিদের নাম ঠিকানা কিছুই জানে না। নুরুল হুদা এবং আব্দুল সাত্তার মৃধা এই দুইজন শিক্ষকই কুলিদের কাছ থেকে আলমারিগুলো বুঝে নিয়েছে। এখন এদের সাথে পরিচয় আছে কিনা সেটাও জানা নেই, কিন্তু কলেজের যে পিয়ন, এই পিয়নের নাম হচ্ছে ইসাক মিয়া। এই ইসাক মিয়া আবার এই সেনাবাহিনীদের খুব ঘনিষ্ঠ লোক। যেদিন থেকে 25শে মার্চের অপারেশন শুরু হয়েছে, অপারেশন সার্চলাইট শুরু হয়েছে, সেদিন থেকেই ইসাক মিয়া বাংলা ভাষা বাদ দিয়ে সে উর্দু ভাষায় কথা বলে এবং বলে যে তার আত্মীয় স্বজন এই পাকিস্তানিদের সাথে সম্পর্কিত ছিল, এমনকি ওই সেনাবাহিনীদের নানানভাবে সহযোগিতা করে, কোনো জিনিস লাগলে তাদেরকে এনে দেয়, এই কাজগুলো করে। এবং এই ইসাক মিয়া এখানে এই নুরুল হুদা এবং আব্দুল সাত্তার মৃধা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখে। সে বলে যে মনে হয় নুরুল হুদা স্যারের সাথে মুক্তিযোদ্ধাদের কোনো সম্পর্ক রয়েছে, কেননা সে আলমারি বুঝে নেওয়ার সময় বারান্দায় 2 মিনিট কুলিদের সাথে কথা বলে দাঁড়িয়ে থেকে কথা বলতে দেখেছে। এটা থেকে এই সেনাবাহিনীর কর্নেল অনুমান করে যে এই নুরুল হুদাকে ধরলেই অন্তত এই কুলিদেরকে পাওয়া যাবে, নিশ্চয়ই তার সাথে কোনো যোগাযোগ রয়েছে। প্রিন্সিপালকে আদেশ করে। প্রিন্সিপাল সকালবেলা ইসাক মিয়াকে পাঠিয়ে দেয় নুরুল হুদা এবং আব্দুল সাত্তার মৃধার বাড়ির দিকে। এই নুরুল হুদার বাসায় ভোরবেলা ইসাক যখন গিয়ে দরজার কড়া নাড়ে, তখন নুরুল হুদা ঘরের মধ্যে কি করছিল, সেখান থেকেই গল্পটার এখানে পাঠ্য বইয়ে শুরু হয়েছে। এখন এই পাঠ্য বইয়ের আলোচনা শুরু করা যাক। প্রথম লাইন থেকেই শুরু করি। প্রথম লাইনে বলেছে, নুরুল হুদা বলছে, ভোর রাত থেকেই বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম বল, এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন। কারণ কি? এই বৃষ্টির মেয়াদ 3 দিন চলবে। নুরুল হুদা বলতে চাচ্ছেন যে বৃষ্টি শুরু হয়েছে, এটা 3 দিন যাবত এই বৃষ্টিটা চলবে। এটার কারণ হলো এই সাধারণ মানুষ এতকাল ধরে পর্যবেক্ষণ করে দেখেছে যে কোন বারে বৃষ্টি শুরু হলে কতদিন থাকে, কখন বৃষ্টি শুরু হলে কতদিন এই বৃষ্টিটা চলে। এটার উপর ভিত্তি করে নুরুল হুদাও বলছে যে এই বৃষ্টি 3 দিন চলবে। শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন। এটা জেনারেল স্টেটমেন্ট, মানে সাধারণ মানুষের কথা, বক্তব্য, যে শনিবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে 7 দিন বৃষ্টি চলে, আর মঙ্গলবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে 3 দিন চলবে। তাহলে এখানে আরেকটি তথ্য পাচ্ছি যে এই যেদিন ইসাক মিয়া নুরুল হুদার বাড়িতে গেল ভোরবেলা, এটা মঙ্গলবার, আর কলেজের যে গ্রেনেড হামলা হয়েছে, এই মুক্তিযোদ্ধারা যে গ্রেনেড হামলা করেছে, এটা সোমবার সন্ধ্যায়। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, মানে আলাদা আলাদা বিভাগও আছে, শ্রেণী বিভাগও আছে। যেমন মঙ্গলে ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু। মঙ্গলবারে যদি ভোর রাতে বৃষ্টি শুরু হয় তাহলে 3 দিন ধরে বৃষ্টি থাকবে, মেঘ থাকবে, মেঘ ডাকবে। তারপর
বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। বুধবারে যদি সকালবেলা বৃষ্টি শুরু হয় তাহলে বিকালবেলায় সে চলে যাবে। এরকম কোন বারে কখন বৃষ্টি শুরু হলে কখন চলে যাবে, এরকম মানে প্রবাদ, এরকম ছন্দ মিলিয়ে হাজার হাজার বছর আগে থেকেই মানুষ এই সব বক্তব্য তৈরি করেছে। এটা পর্যবেক্ষণের ফলে মানুষ এটা বলতে পেরেছে। বৃহস্পতি, শুক্র কিছু বাদ নাই, সব বার সম্পর্কে এরকম কথা আছে, কিন্তু এখন এই নুরুল হুদা এগুলো ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ আর না জানলেও চলবে, মঙ্গলবারে বৃষ্টি শুরু হলে 3 দিন থাকে, সুতরাং সারাদিনে আর বৃষ্টি ছাড়বে না, অন্তত কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া যাক, কলেজে একটু দেরি করে গেলেও কোনো সমস্যা নেই। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। ফুটফাট বন্ধ বলতে এই মুক্তিযোদ্ধাদের আক্রমণ, হামলা, সেনাবাহিনীর অপারেশন, এই গোলাগুলি, এগুলো বন্ধ থাকবে। বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। সব কিছুই তো বৃষ্টি বাদলায় একটা বিশ্রাম নেই, বন্দুক বারুদ গোলা বারুদও বিশ্রাম নেবে, এই কথাটা ব্যঙ্গ বিদ্রুপ করে এখানে বলছে। মানুষের কিন্তু বিপদের সময়, সংকটের সময় এই ধরনের ব্যঙ্গ বিদ্রুপের পরিমাণটা বাড়তে থাকে। অনেকেই হয়তো মনে করবে যে সুখের সময় শুধু ব্যঙ্গ বিদ্রুপ করে, তা না। এগুলো মানুষের মধ্যে একটু শক্তি যোগায়। ব্যঙ্গ বিদ্রুপ, ঠাট্টা মশকরা এগুলো বিপদের সময় মানুষকে একটু শক্তি যোগায়, মানসিকভাবে একটু শক্তি যোগায়। তার হলো কই, নুরুল হুদা বলছে এই একটু ঘুমিয়ে নেবে, কিন্তু সেই ঘুমানো হলো না। ম্যান প্রপোজেস, মানুষের উৎপাত। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়ানাড়া শেষ হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেলল। মানে কথাটা বলছে যে এত আরাম করে ঘুমাচ্ছিল, এত আশা নিয়ে ঘুমাচ্ছিল যে আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিবে আরাম করে, কিন্তু সব তছনছ করে দিল কে? এই ইসাক এসে দরজায় কড়া নেড়েছে। কিন্তু নুরুল হুদা এটা জানে না যে ইসাক এই দরজাটা নাড়িয়েছে, ইসাক এসে দরজা ধাক্কাচ্ছে। নুরুল হুদা মনে করছে সেনাবাহিনী বোধহয় তার ঘরে হামলা করেছে। সব ভেস্তে দিল, মিলিটারি আজ তার ঘরে। আল্লাহ গো, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদের সময় এই দোয়াগুলো পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরুলে 5 কালেমা সব সময় রেডি রাখে ঠোঁটের উপর। কারণটা হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী মাঝে মধ্যে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতো সে মুসলমান কিনা। অনেকেই মুসলমান বলতো, হিন্দুদের মধ্যে অনেকেই এই বিপদ থেকে এড়ানোর জন্য মুসলমান বলতো, কিন্তু এটাকে আবার টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য তখন তাকে সূরা কালেমা এগুলো জিজ্ঞেস করত। যদি সূরা কালেমা না পারত তাহলে হিন্দু বলে তার উপর অত্যাচার নিপীড়ন চলতো, এমনকি ব্রাশ ফায়ার করত। মানে যে ধরনের অত্যাচার নিপীড়নগুলো 71 সালে হয়েছে সবারই জানা ইতিহাসে, সেই ঘটনাগুলো ঘটতো। এই জন্য নুরুল হুদা সবসময় কালেমা মুখস্থ করে রাখত, যাতে জিজ্ঞেস করলেই সে বলতে পারে। এই ঘটনাগুলো যে শুধু 71 সালেই ঘটেছে
এমন না, বর্তমান সময়েও বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেছে, এরকম কোনো না কোনো একটা ত্রুটি হয়ে যায়, ঠিকঠাক হয় না। দুটো সিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। মানে দরজা কিন্তু অনেকগুলো সিটকিনি দিয়ে লাগিয়ে রেখেছে, আবার ডাসা দিয়েছে যাতে সহজে খুলতে না পারে। সে দরজা খুলে দেখে প্রিন্সিপালের পিয়ন। অন্তত মানে যে টেনশন নিয়ে, যে চিন্তা নিয়ে, দুশ্চিন্তা নিয়ে দরজা খুলেছিল যে মিলিটারি বোধহয় আসছে। মিলিটারি আসার অনেকগুলো কারণ আছে। তার শালা নাম হচ্ছে মিন্টু, সে আবার মুক্তিযোদ্ধা। এই খবরটা যদি মিলিটারিরা জানে তাহলে তো তার বাড়িতে আসবেই, এটা নিশ্চিত। এবং সেই জন্য সবসময় সে দুশ্চিন্তায় থাকে যে মিলিটারিরা কখন তার বাড়িতে হামলা করে। আলহামদুলিল্লাহ মিলিটারি নয়, না বাঁচা গেছে অন্তত মিলিটারি না, পিয়ন। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে যে এত বিপদ থেকে পিয়ন বাঁচালো আর কি। সে তো ধরেই নিয়েছিল মিলিটারি এসেছে, মিলিটারি আসলে তো গুলি করে মেরেই ফেলে দিত। কিন্তু লোকটার চিনচেনে গলা গম্ভীর স্বরে হাঁকে, স্যার নে সালাম দিয়া, মানে প্রিন্সিপাল স্যার সালাম দিয়েছে। এই সালাম দেওয়ার অর্থ হচ্ছে ডেকেছে, তাড়াতাড়ি করে কলেজে ডেকেছে, যেতে হবে। অফিসের ভাষা, কাউকে ডাকা মানে হচ্ছে সালাম দেওয়া। বলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া আভি জানে হোগা। মানে জরুরিভাবে বলছে এক্ষুনি যেতে। প্রথমে একটু বলছে যে স্যার নে সালাম দিয়ে, মানে স্যার সালাম দিয়েছে, এটা কোমল স্বরে বলছে বিনয়ের সাথে। সালাম শব্দটা বিনয়ের সাথে বলা, মানে কাউকে ডাকার জন্য যদি সালাম দেওয়া সেটা হচ্ছে বিনয়ের সাথে। তোমাকে ডাকছে বা আপনাকে ডেকেছে এরকম একটু কর্কশ শোনায়, এই জন্য বলছে আপনাকে সালাম দিয়েছে। কিন্তু পরেই ইসাকের বাক্য একটু ভিন্ন রকম হয়েছে, যে হুকুমের স্বরে বলছে, তলব কিয়া আমি জানে হোগা, আপনাকে এখনই যেতে বলেছে। কি ব্যাপার? বেশি কথা বলার সময় নেই। কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে, এই ঘটনার কথা তো উল্লেখ করেছি এর আগে। মানে নুরুল হুদা জিজ্ঞেস করেছে কি ব্যাপার, এত ভোরে তাড়াতাড়ি ডেকেছে কেন? তখন এই কথাটা বললেন ইসাক। নুরুল হুদা আবার বিস্ময় প্রকাশ করছে, প্রশ্ন করছে, মানে? এবার ইসাক বলছে মিসক্রিয়ান লোক ইলেকট্রি ট্রান্সফরমার তোড় দিয়া। মানে ওই মিসক্রিয়ান, এখানে মিসক্রিয়ান বলতে হচ্ছে ওই দুষ্কৃতকারী। মানে এটা আমরা মুক্তিযোদ্ধাদেরকে বুঝবো, আমরা বলবো মুক্তিযোদ্ধা, কিন্তু পাকিস্তানের লোকজন বলতো দুষ্কৃতকারী, মিসক্রিয়ান। সেই মিসক্রিয়ানটাকে এখানে মিসকিরিয়ান এভাবে শব্দ করছে আর কি। ইলেকট্রি ট্রান্সফরমার তোড় দিয়ে, মানে ইলেকট্রিসিটির যে ট্রান্সফরমার আছে এই ট্রান্সফরমার কাজ দিয়ে और ऑफ जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका। প্রিন্সিপাল সাহেবের যে বাংলো, কোঠি মানে বাংলো, বাড়ি, সেই বাড়িতে একেবারে সন্ধ্যার সময় গ্রেনেড ফেলেছে মুক্তিযোদ্ধারা, মানে মিসক্রিয়ানরা। মানে তার ভাষায় হলো সেনাবাহিনীর ভাষায়, এবং যেহেতু ইসাক সেনাবাহিনীরই পক্ষ নিয়েছে এই জন্য সে বলছে মিসক্রিয়ানরা, মুক্তিযোদ্ধা শব্দটা ব্যবহার করছে না। এবার নুরুল হুদা এটা জেনে বলল ভয়ানক ব্যাপার, ভয়ানক কাণ্ড।
ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেয়াল ঘেঁষে, দেয়ালের পর বাগান, টেনিস লন, তারপরে কলেজের দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারির ক্যাম্প। কলেজের জিমনেশিয়ামে এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে, সে জানতে চায় কেসে। মানে এত দূরে গিয়ে এই মুক্তিযোদ্ধারা বোমা ফেললো কিভাবে? মাঠ পেরিয়ে, এতগুলো লন পেরিয়ে, টেনিস লন পেরিয়ে, তারপরে সেই প্রিন্সিপালের দরজায় গিয়ে বোমা ফেলল। মানে আরেকটু হলে তো সেনাবাহিনীর ক্যাম্পেই ফেলতো। এটা কীভাবে গেল? এবার প্রিন্সিপালের পিয়ন জবাবে, ও আপ হি ক সপ্তাহ। প্রিন্সিপালের পিয়ন বলছে, এটা তো আমি কিভাবে বলবো, এটা আপনি জানেন। মানে প্রিন্সিপালের পিয়ন আগে থেকেই ধারণা করে রেখেছে একদম সেনাবাহিনীর মতো যে এই মুক্তিযোদ্ধাদের সাথে নুরুল হুদার সম্পর্ক আছে, সুতরাং সেই জানে, আপনিই জানেন এটা। এবার নুরুল হুদা বলছে, মানে সেই বা বলবে কি করে? পিয়ন কি তাকে মিসক্রিয়ানদের লোক ভাবে নাকি? তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বইছে, চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা। মানে ইসাক মিয়া এই যে তাকে মুক্তিযোদ্ধা সন্দেহ করেছে, সেই গ্রেনেড ফেলেছে এবং গ্রেনেড ফেলা সম্পর্কে সেই জানে, এইটা কথাটা তার খুব ভালো লাগেনি, এভাবে একটা কথা বলল। যাই হোক, তার মাথাটা একটু ধরে গেল এবং সে চাটা খাওয়ার জন্য অনুরোধ জানালো। প্রিন্সিপালের পিয়ন এই নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিল, বলল নিহি। নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলল, আব্দুল সাত্তার মৃধা কা ঘর জানে হোগা। মানে প্রফেসর আব্দুল সাত্তার মৃধার বাসায় যাবে। আব আভি আইয়ে, আপনি এখনই আসেন। এক কর্নেল সাহাব পৌঁছ গিয়া। কর্নেল সাহাব ওই ঠিক প্রিন্সিপালের অফিসে গিয়ে পৌঁছেছে। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এখন মিলিটারিরাই চালায় এবং তাকেও ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়। মানে ওখানে তো সারাক্ষণ মিলিটারিদের একটা চাপের মধ্যে থাকি। বাসায় এসে ঠিক ইসাক মিয়াও ঠিক একই কাজটাই করল। রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবিটেস্কির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। ইসাক নিজেই এখন মিলিটারি কর্নেল বললেও চলে। তবে ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খোদ চলে আসায় সে হয়তো ডেমোটেট হয়েছে লেফটেন্যান্ট কর্নেল। এর একটা আরেকটা বিদ্রুপ করে বলছে যে ইসাক মিয়া তো এখন ওই নিজেই হলো সেনাবাহিনীর কর্নেল, ওই ক্যাম্পের ক্যাপ্টেন। কলেজে যেহেতু একবারে অফিসে কর্নেল চলে আসছে, সে একটু হয়তো কর্নেল পদ থেকে একটু নিচে নেমে আসছে। যতই নিচে নামুক, এখানে বিদ্রুপ করে বলছে, যতই নিচে নামুক কিন্তু লেফটেন্যান্ট কর্নেলের নিচে নামে নেই। মানে কর্নেলের পদের নিচে নেমেছে, কিন্তু এর চেয়ে বেশি না, আরও নিচেও নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মানে ক্যাপ্টেনের নিচে নামে না, এরকম আর কি। মানে সে ডেমোন্ট্রেট হয়েছে কর্নেল আশায়, কিন্তু এই কর্নেল থেকে হয়তো ডেমোন্ট্রেট হয়েছে, কিন্তু ক্যাপ্টেনের নিচে আসে নেই। লেফটেন্যান্ট কর্নেলও হতে পারে এরকম। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। মানে এই প্রিন্সিপালের পিয়ন ইসাহাককে দেখে এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। মার্চ মাসে তো যুদ্ধ শুরু হলো, এপ্রিল থেকেই সে বাংলা বলা ছেড়ে দিয়েছে। কোন কালে দাদা না পরদাদার ভাইরার মামু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। মানে তার আত্মীয়র কোনো এক আত্মীয়, দূর সম্পর্কে আত্মীয় দিল্লিতে থাকতো
এই দিল্লিতে থাকাকালে এই পাকিস্তানি দেশের পাঞ্জাবিদের সাথে সম্পর্ক হয়েছে, আত্মীয়তা ছিল, এই জন্য সে এখনই উর্দু বলছে। দিল্লিতেও অনেক লোক উর্দু বলে, দিল্লির আশেপাশের লোকজন, বেশ কিছু প্রদেশ আছে ভারতের, সেখানে উর্দু ভাষা রয়েছে হিন্দির পাশাপাশি। যেতেই হবে, অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার, মানে এটা বলতে গিয়েছিল কে? এটা হচ্ছে নুরুল হুদার স্ত্রী বলছে যে যেতেই হবে, অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার। তো নুরুল হুদার হাঁপানি রোগ ছিল, এটা আবার বাড়বে না এই ঠান্ডার মধ্যে? তো নুরুল হুদা বলছে, বউয়ের এসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? এইসব কথাবার্তা শুনলে তো চলবে না। প্রিন্সিপাল তো আর এই বললে চলবে না যে আমার বউ যেতে দেয় নাই। বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নিবে? যদি না যাই প্রিন্সিপাল তো ধমক দিবে, সেটার ভাগ কি বউ নিবে? এর উপর কলেজে কর্নেল এসেছে, সেনাবাহিনীর কর্নেল, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়েই দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? কপাল, এটাও তিনি বিদ্রুপ করে বলছেন, কপাল এত খারাপ, তো এই কপালটাতে সরাসরি যদি একটু গুলি করতেই চায় তাহলে অন্য জায়গা বাদ দিয়ে কপালে গুলি করার অনুরোধ করব। প্রিন্সিপাল কি তার জন্যে কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? যদি কর্নেল গুলি কপালে করতে না চায় তাহলে প্রিন্সিপালের কাছে একটু অনুরোধ করবে। এগুলো কিন্তু সে ব্যঙ্গ বিদ্রুপ করে বলছে, মাঝে মধ্যেই এই ব্যঙ্গ বিদ্রুপ করে তিনি কথা বলেছেন। পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ পড়ছে, সময় নাই অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও, এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। এই প্রিন্সিপাল সেনাবাহিনীর কর্মকর্তাদের জানিয়েছে যে এই যে এত যে মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে এর মূলে কারণটা কি, প্রেরণা পাচ্ছে কোথায়? এই প্রেরণা পাচ্ছে শহীদ মিনার থেকে। ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, শহীদ না হলে পরে যে কিছু পাওয়া যায় না সেটা ভাষা আন্দোলনের শহীদরা প্রমাণ করে দিয়েছে। ভাষা আন্দোলনের শহীদরা, এই সালাম বরকত রফিকরা যদি মারা না যেত তাহলে এই ভাষা এত মানে এই পাকিস্তানিদের কাছ থেকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আশা করা সম্ভব ছিল না। এই সালাম বরকত মারা যাওয়ার পরে এটা বাধ্য হলো, মানুষ এত ক্ষিপ্ত হয়ে গেল, আন্দোলনে নামলো, শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়েছে এই বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে। বলছে এই শহীদ মিনার সেই রকম শক্তি যোগাচ্ছে যে এই শহীদ মিনারই তরুণদের মধ্যে উদ্দীপনা তৈরি করছে এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা, উদ্দীপনা সৃষ্টি করছে এই শহীদ মিনার। পাকিস্তানকে বাঁচাতে হলে এই শহীদ মিনার ভেঙে ফেলতে হবে, তা না হলে মুক্তিযোদ্ধা যেভাবে নামছে আরও নামবে, আরও উদ্দীপ্ত হবে, তখনই পাকিস্তান ভেঙে এটা বাংলাদেশ স্বাধীন এটা করবে। প্রিন্সিপাল এই জন্য সেনাবাহিনীকে অনুরোধ জানিয়েছে যে এই স্কুল কলেজ থেকে সমস্ত শহীদ মিনারগুলো ভেঙে ফেলতে হবে। পাকিস্তানের পাকসাপ শরীরটাকে নীরব করতে হলে এসব কাটা ওপরাতে হবে। শহীদ মিনার হচ্ছে পাকিস্তানের কাটা, পবিত্র পাকিস্তান থেকে এই শহীদ মিনারগুলো, এই কাটা সরাতে হবে। পাকিস্তানকে নীরব করতে হলে, সুস্থ করতে হলে তাহলে এগুলো উপড়ে ফেলতে হবে। তা মিলিটারি
ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে। গ্রামে গঞ্জে যেখানেই গেছে মিলিটারিরা প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তার মানবে না? বলতে যাচ্ছেন যে ওই যে বিদ্রুপ করছেন যে প্রিন্সিপালকে অনুরোধ করবো আমার আশেপাশে যে শরীরের অন্য জায়গায় আলতু ফালতু জায়গায় যাতে গুলি না করে, একদম কপালে যাতে গুলি করে। কপালেরই দোষ, তুমি আর সব সময় খালি মানে পোড়া কপাল, যার কারণে কপালের মধ্যে আগে গুলিটা করুক। তো প্রিন্সিপাল সেনাবাহিনীকে এত সহযোগিতা করেন, এত পরামর্শ দেন, আর এই তার লেকচারার মানে এখানে এই প্রভাষক নুরুল হুদা পদবীতে প্রভাষক, অর্থাৎ প্রভাষক হচ্ছে কলেজে নিযুক্ত হওয়ার সময় যে পদবীটা থাকে সেটি হচ্ছে লেকচারার বা প্রভাষক। তারপরে প্রমোশন পেয়ে পেয়ে সহকারী অধ্যাপক মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর মানে সহযোগী অধ্যাপক, তারপরে অধ্যাপক পদে উন্নীত হন। তো বলছে এই লেকচারের কপালে একটা গুলি করার আবেদন করলে পরে তিনি এটা সেনাবাহিনীর কাছ থেকে এইটুকু সহযোগিতা করতে পারবেন না? এত এত সহযোগিতা প্রিন্সিপাল করছে, পরামর্শ দিচ্ছে সেনাবাহিনীকে, সেনাবাহিনীও সেগুলো শুনছে। আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে তার কলিগের, তবা সাব অর্ডিনেন্টের জন্য এতটুকু করবে না? মানে এখানে প্রিন্সিপাল তার কলিগ না, সহকর্মী না, সহকর্মী অন্যান্য শিক্ষকরা, প্রিন্সিপালের উপরের সে প্রশাসনিক লোক। এই জন্য বলছেন যে আমি তার সাব অর্ডিনেন্ট, অর্থাৎ তার কাজের সহযোগিতা করি, তা আমার জন্য এই কাজটুকু করতে পারবে না। আসলে এই যে কপালে গুলি করার প্রসঙ্গটা উত্থাপন করলেন, এই বিদ্রুপটা করলেন প্রিন্সিপাল সম্পর্কে কিছু কথা এই গল্পের মধ্যে উত্থাপন করার জন্য। এটা গল্প লেখকের একটা, আখতারুজ্জামান ইলিয়াসের একটা মানে কৌশল। উনি এভাবেই ক্ষুদ্র একটা বিষয় থেকে একটা আলোচনা নিয়ে আসেন। ওনার গল্পগুলো এবং ওনার উপন্যাসগুলো ঠিক একই রকম, যে এমন জায়গা থেকে, ছোট্ট একটা বিষয়ের বর্ণনা জায়গা থেকেই উনি বৃহৎ একটি চরিত্রের বৈশিষ্ট্য বা একটা বৃহৎ ঘটনা এখানে উত্থাপন করে। প্যান্টের ভিতর পা গুলিয়ে দিতে দিতে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয় বলা যায় না, তুমি যে কলেজে যাচ্ছ আবার তাড়াতাড়ি চলে এসো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। গল্পের বাকি অংশ পরের ক্লাসে উপস্থাপন করব। এই পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ রইল। মানুষ টেলিভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বিভিন্ন বিষয়ে ক্লাস শুনুন এবং দেখুন। ধন্যবাদ সকলকে।